উত্তাল জুলাইয়ের দিনে হত্যা গ্রেফতার মামলার প্রতিবাদে রাজপথে নামে সাধারণ মানুষ। ১৩ দিন পর সচল সামাজিক যোগাযোগ মাধ্যম। চলতি বছরেই বন্ধ শিল্প কারখানা চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর। বিনিয়োগ বান্ধব পরিবেশ নিশ্চিতে সংশ্লিষ্টদের উদ্যোগ নেওয়ার তাগিদ। গ্যাস সংকটে ধুঁকছে নারায়ণগঞ্জের রপ্তানিমুখী শিল্প। কমছে উৎপাদন, বাড়ছে ব্যয়। পণ্য রপ্তানিতে তৈরি হয়েছে অনিশ্চয়তা। এবং ৩ দশক পর আলোর মুখ দেখতে চলেছে প্রস্তাবিত খানজাহান আলী বিমানবন্দর। চাঙ্গা হবে মংলা বন্দর কেন্দ্রিক অর্থনীতি। আসসালামু আলাইকুম, স্বাগত মোহনা সংবাদে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম। পুরো সংবাদের সঙ্গে আছে মোহাম্মদ সাইফুল ইসলাম খান। শুরুতেই রক্তাক্ত জুলাই প্রসঙ্গ। চব্বিশের জুলাই আন্দোলনের এই দিনে মার্চ ফর জাস্টিস কর্মসূচি পালন করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। হত্যা, গণগ্রেফতার এবং হামলা মামলার প্রতিবাদে ডাকা কর্মসূচিতে রাজপথে নামে সারা দেশের মানুষ। সবখানেই পুলিশি বাধা অতিক্রম করে ভয়ের দেয়াল ভেঙে ফেলে ছাত্র জনতা। অন্যদিকে প্রবল প্রতিরোধের মুখে টানা ১৩ দিন পর সচল করা হয় সামাজিক যোগাযোগ মাধ্যম। জুলাই গণ অভ্যুত্থানে ৩১ জুলাইয়ের ঘটনা প্রবাহ নিয়ে মফিউর রহমানের রিপোর্ট। ২০২৪-এর ৩১শে জুলাই রক্তভেজা দিনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ৯ দফা দাবির পক্ষে রাজপথে নামে হাজারো ছাত্র জনতা। হত্যা, গণগ্রেফতার ও জুলুমের প্রতিবাদে সারা দেশে একযোগে পালিত হয় মার্চ ফর জাস্টিস কর্মসূচি, যা মূলত রূপ নেয় এক অভূতপূর্ব গণজাগরণে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে শুরু করে রাজপথ, আদালত প্রাঙ্গণ জুড়ে রচিত হয় প্রতিরোধের নতুন ইতিহাস। ৩১শে জুলাই দুপুরের দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মিছিল নিয়ে হাইকোর্ট অভিমুখে রওনা হলে শিশু একাডেমির সামনে বাধা দেয় পুলিশ। শুরু হয় ধাক্কাধাক্কি। পুলিশ কয়েকজন আন্দোলনকারীকে আটক করলে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। গ্রেপ্তারের প্রতিবাদে দোয়েল চত্বরে অবস্থান নেন শিক্ষার্থীরা। তাদের লড়াইয়ে একাত্মতা জানিয়ে ঢাল হয়ে সামনে দাঁড়ান বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও। আন্দোলনের এই উত্তাপ ছড়িয়ে পড়ে বন্দরনগরীতেও। সেদিন পুলিশের ব্যারিকেড ভেঙে চট্টগ্রাম আদালত চত্বরে ঢুকে পড়েন শত শত শিক্ষার্থী। প্রতিরোধে সামিল হন বিএনপিপন্থী আইনজীবীরা, যার বিপরীতে মুখোমুখি অবস্থান নেয় তৎকালীন ক্ষমতাসীন দল সমর্থিত আইনজীবী প্যানেল। পাল্টাপাল্টি মিছিলে উত্তপ্ত হয়ে ওঠে আদালত চত্বর। শিক্ষার্থীরা বিশাল পদযাত্রা নিয়ে এগিয়ে যায় নিউ মার্কেট মোড়ের দিকে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মার্চ ফর জাস্টিস কর্মসূচিতে ২৪-এর ৩১শে জুলাই সরব হয়ে ওঠে সারা দেশে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। সিলেটে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে জজকোর্টের দিকে এগিয়ে যায়। অন্যদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঢাকা রাজশাহী মহাসড়ক অবরোধ করে। সেখানেও চলে পুলিশের দমন পীড়ন। রাজপথে লড়াই যখন গণ অভ্যুত্থানের রূপ নিচ্ছিল, ঠিক তখন ইন্টারনেট সেন্সরশিপের টানা ১৩ দিন পর এদিন বিকেলে খুলে দেওয়া হয় ফেসবুক ও হোয়াটসঅ্যাপের মতো সামাজিক যোগাযোগ মাধ্যম। টিয়ার গ্যাসের ঝাঁজ, বুলেট আর রক্তচক্ষু উপেক্ষা করে বৈষম্যের বিরুদ্ধে একটি নতুন বাংলাদেশ গড়ার অঙ্গীকার ছিল ২৪শে জুলাই অভ্যুত্থানে। মফিউর রহমান, মোহনা সংবাদ, ঢাকা। জুলাই অভ্যুত্থানের ২ বছরেও নিয়ন্ত্রণে আসেনি নিত্যপণ্যের বাজার। এই আন্দোলনে যে ইস্যুগুলো আমজনতাকে এক কাতারে দাঁড় করিয়েছিলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ছিল তার অন্যতম। তবে দীর্ঘ ২ বছরেও পরিস্থিতির উন্নতি না হওয়ায় হতাশ সাধারণ মানুষ। এমন অবস্থায় বাজার সিন্ডিকেট নিয়ন্ত্রণে সরকারকে কঠোর হওয়ার পরামর্শ দিয়েছেন বাজার বিশ্লেষকরা। আরও জানাচ্ছেন উষা ফেরদৌস। বছর ঘুরে জুলাই ফিরে আসে হাজারো শহীদের রক্তের দায় নিয়ে। যে আকাঙ্ক্ষা আর স্বপ্ন নিয়ে জুলাই গণ অভ্যুত্থানে লাখো মানুষ রাস্তায় নেমেছিল, তা পূরণ না হওয়ায় বারবার হোঁচট খাচ্ছেন তারা। অ্যাকচুয়ালি আগের মতোই আছে, কিন্তু আসলে আমরা ওইভাবে আমাদের এক্সপেকটেশন ওয়াইজ আমরা মানে ফ্রিডম পাইনি আর কি। সে বৈষম্যটা রয়ে গেছে আমাদের জীবনযাত্রার মানটা হলো আপনি একটু খারাপের দিকে যাচ্ছে, মানে সব মিলে মানুষজন কষ্ট আছে। আওয়ামী লীগ সরকারের শেষ সময়ে অনিয়ন্ত্রিত দ্রব্যমূল্য নিয়ে সংসদে ব্যাপক সমালোচনা হয়। ২ জুলাই জাতীয় সংসদে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন সংশোধন বিল ২০২৪ পাশের আলোচনায় অংশ নিয়ে দ্রব্যমূল্য বৃদ্ধি ও সিন্ডিকেটের সমালোচনা করেন সংসদ সদস্যরা।
মানুষ আজকে বাজারে গিয়ে তার কাঙ্ক্ষিত পণ্য ক্রয় করতে পারছে না, অথচ চাহিদার চেয়ে কম ক্রয় করছে। বাণিজ্য মন্ত্রী বাজারে নিয়ন্ত্রণ করতে পারছে না, বাজারে নিয়ে সিন্ডিকেটের কথা বহু বলা হয়েছে। আগস্টে সরকার পতনের পর নিত্যপণ্যের দাম নিয়ে মানুষ স্বস্তির আশা করেছিল। অন্তর্বর্তী সরকারের কাছেও তাদের প্রথম ও প্রধান চাওয়া ছিল বাজার ব্যবস্থা নিয়ন্ত্রণ। ডাল তেলের তো দাম কমে নাই, ডাল তেল তো বাড়তি, তেল সবকিছুরই তো দাম বাড়তি। সবই উগ্রগতি, সবই তো বাড়তি। এখন আমরা কি বলতে পারি? আমরা তো সাধারণ পাবলিক কিছু বলতে পারতাছি না। বিএনপি সরকার গঠনের পর বাজেটে 60টি খাদ্যপণ্যের ওপর শুল্ক কর কমালেও বাজারে তার প্রভাব নেই, আর এজন্য সিন্ডিকেটের কারসাজিকে দুষছেন সাধারণ মানুষ। মুড়া চালের দামই 70-60-80 টাকার মধ্যে মধ্যে চায় বলতে। দ্রব্যমূল্য যেন হচ্ছে এটা যেন লাগামটা টেনে ধরা হয়। এর পিছনে যত কারণ আছে, সিন্ডিকেট সমস্যা, তারপরে আরো যত ধরনের যত কারণ আছে, এগুলো যেন ঠিকভাবে লাগাম টেনে ধরে। এমন পরিস্থিতিতে বাজার সিন্ডিকেট নিয়ন্ত্রণে সরকারকে কঠোর হওয়ার আহ্বান জানালেন এই বিশ্লেষক। সরকার তখনই সফল হবে যখন সে তার দলের লালসাটাকে নিয়ন্ত্রণ করতে পারবে। প্রথম শর্ত, তার দলের লোকজনের লোভ লালসা, এটা যদি নিয়ন্ত্রণে না থাকে সরকার সফল হবে না। পরিবর্তন হলো কি না এইটাকে আসলে সঠিকভাবে মূল্যায়ন করার কোনো স্কেল আমাদের কাছে নাই। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে ব্যর্থতার পেছনেও বাজার ব্যবস্থাপনার দুর্বলতাকেই দায়ী করেন বিশ্লেষকরা। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। টানা বৃষ্টি এবং সরবরাহ সংকটে রাজধানীর বাজারে নিত্যপণ্যের দাম আবার ঊর্ধ্বমুখী। পেঁপে ছাড়া 80 টাকা কেজির নিচে সবজি মিলছে না। বেশিরভাগ সবজির দাম কেজিতে 100 টাকা ছাড়িয়েছে। সবচেয়ে বেশি বেড়েছে কাঁচা মরিচের দাম। এক মাসের ব্যবধানে কেজিতে প্রায় 3 গুণ বেড়ে মানভেদে 360 থেকে 400 টাকায় বিক্রি হচ্ছে। একই সঙ্গে বেড়েছে পেঁয়াজ, ডিম, মুরগি, মাছ ও সুগন্ধি চালের দাম। দর্শক, রাজধানীর বাজার পরিস্থিতি নিয়ে আরও জানাতে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী বিজন কুমার। বিজন, রাজধানীর সার্বিক বাজার পরিস্থিতি নিয়ে সবশেষ জানাবেন। ধন্যবাদ। এই মিরপুর 6 নম্বর বর্তমানে যে বাজার, সেই বাজারটিতে আমি রয়েছি এবং এই বাজারটির বিভিন্ন ব্যবসায়ী যারা রয়েছেন, যারা আসলে আপনার হলো যে তারা তাদের যে পসরাটি সাজিয়েছেন, সেই সমস্ত সবজিগুলোর দামই কিন্তু এক এক করে জিজ্ঞাসা করেছিলাম এবং তাদের সাথে আমার কথা হয়েছে এবং তারা যে বিষয়টি বলেছেন যে পেঁপে ছাড়া, পেঁপে বর্তমান বাজারে 50 টাকা প্রতি কেজি বিক্রি হচ্ছে, এটি শুধুমাত্র 50 টাকার মধ্যে রয়েছে। তাছাড়া বাদবাকি চাহিদার শীর্ষে যে সমস্ত সবজিগুলো রয়েছে প্রায় সব কিছুর দামই 100 টাকার ঊর্ধ্বে এবং এর কারণ হিসেবে যেটি বলছেন ব্যবসায়ীরা, সেটি হচ্ছে যে বর্ষার কারণে সরবরাহটি একেবারে স্বাভাবিক নেই, যে কারণে তাদের আপনার হলো যে প্রত্যেকটি সবজির দাম একেবারে আকাশচম্বী। বিশেষ করে আলোচনার মধ্যে যদি আমি আপনাকে বলি যে সব থেকে বেশি নাভিশ্বাস যেটি মানুষের বেশি রয়েছে সেটি হচ্ছে কাঁচা মরিচ এবং এটি আপনার হলো যে 400 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে প্রতি কেজি। এবং ব্যবসায়ীদের সাথে যে বিষয়টি বলেছিলাম যে কাঁচা মরিচের দামটি কেন আসলে এত বেশি, তারা যেটি বলছেন যে শুরুতেই আপনাকে বিষয়টি বলেছিলাম যে বৃষ্টির কারণে সরবরাহটি কিন্তু স্বাভাবিক নয় এবং এটি যদি অন্যান্য দেশগুলো থেকে আমদানি করা হয় তাহলেই কিন্তু কাঁচা মরিচের যে দাম সেটি কিন্তু আসলে কমে আসবে, এমনটি তারা বলছেন। এছাড়াও কাকরোল 120 টাকা বিক্রি হচ্ছে, ঢেঁড়স 100 টাকা প্রতি কেজি, বেগুন প্রায় সর্বোচ্চ 240 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে, এটি সর্বনিম্ন দাম 160 টাকা আজকের বাজারে। করল্লা 140 থেকে 140 টাকা সর্বোচ্চ বিক্রি হচ্ছে এবং এটির সর্বনিম্ন দাম 120 টাকা। শসা 100 থেকে 120 টাকা, কচুমুখী 100 টাকা, বরবটি 140 টাকা, পটল 120 টাকা এবং শুরুতেই আপনাকে বলেছিলাম যে 50 টাকা করে বিক্রি হচ্ছে। এবং সাইফুল, এই আজকের যে বাজার দর সেটি আসলে একেবারে নাভিশ্বাস মানুষের মধ্যে সৃষ্টি করেছে এবং মাছের বাজারটিও কিন্তু একই রকম পরিস্থিতি। সাইফুল, তারা দ্রুতই কিন্তু এই বাজারটি নিয়ন্ত্রণে চায়। এই ছিল আজকের শুক্রবারের বাজারের সর্বশেষ পরিস্থিতি। ধন্যবাদ বিজন। বন্ধ থাকা সরকারি শিল্প কারখানাগুলো চালুর প্রক্রিয়া চলতি বছরের মধ্যেই শেষ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার বিকেলে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে বন্ধ সরকারি শিল্প কারখানা পুনরায় চালু, বেসরকারীকরণ কার্যক্রম ত্বরান্বিত করা ও এসব কারখানা চালু করতে দেশি বিদেশি বিনিয়োগ আকর্ষণের লক্ষ্যে উচ্চ পর্যায়ের একটি বৈঠকে নির্দেশ দেন তিনি। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বৈঠকটি অনুষ্ঠিত হয় বলে জানান তার উপ প্রেস সচিব শাহাদাত স্বাধীন। তিনি জানান বৈঠকে বিনিয়োগ বান্ধব পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে কার্যকর উদ্যোগ গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের অর্থনীতি, জ্বালানি ও কৌশলগত সহযোগিতাকে নতুন উচ্চতায় নিয়ে যেতে উভয় দেশই আগ্রহী বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় মার্কিন বিশেষ দূত সার্জিও গোরের সঙ্গে বৈঠক শেষে বৃহস্পতিবার রাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে এই তথ্য জানান পররাষ্ট্রমন্ত্রী। তবে চীন সফর সহ মিয়ানমারের অর্থনৈতিক করিডর এবং আওয়ামী লীগ প্রসঙ্গে কোনো আলোচনাই হয়নি বলে জানান ডক্টর খলিল। তবে রোহিঙ্গা প্রত্যাবাসনে যুক্তরাষ্ট্রের সহায়তা অব্যাহত থাকার কথাও বলেন তিনি। গ্যাস সংকটে ধুঁকছে নারায়ণগঞ্জের রপ্তানিমুখী শিল্প। এমনিতেই বছর জুড়ে গ্যাসের চাপ কম থাকে, তারপরও এখন সংকট আরও ভয়াবহ। সব মিলিয়ে জেলার শিল্প খাতে উৎপাদন কমার পাশাপাশি বাড়ছে ব্যয়। সময়মতো বিদেশি ক্রেতাদের কাছে পণ্য পাঠানো নিয়েও তৈরি হয়েছে অনিশ্চয়তা। আজমির ইসলামের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন তাহসিন তারিন। দেশের সবচেয়ে বড় রপ্তানি খাত নিট ওয়্যার শিল্পের অধিকাংশ কারখানা নারায়ণগঞ্জে অবস্থিত। এই পোশাক শিল্পের সহায়তার জন্য গড়ে উঠেছে ডাইং শিল্প। গ্যাস সংকটের কারণে এই দুই খাতই এখন ঝুঁকির মুখে পড়েছে। এতে আতঙ্কিত মালিক শ্রমিকরা। মালিক যদি ফ্যাক্টরি না চালায় তাহলে বন্ধ হয়ে যায়, আমরা 4-500 লোক শ্রমিক এবং আমাদের ফ্যামিলি কোথায় যায় দাঁড়াবে? গ্যাসের প্রেশার খুবই কম, যা নাকি সারাদিনে আমরা আগে প্রোডাকশন করতাম যা তার 3 ভাগের 2 ভাগ নেমে আসছে। এই ক্ষেত্রে আমাদের ফ্যাক্টরি চালানো অনেক কষ্ট হচ্ছে। বছর জুড়েই গ্যাসের কম চাপের মধ্যে উৎপাদন অব্যাহত রাখতে হয় শিল্প কারখানাগুলোকে। গ্যাসের সাময়িক সংকটের কারণে পরিস্থিতি আরো ভয়াবহ। বিকল্প হিসেবে ব্যয়বহুল ডিজেল জেনারেটর ব্যবহারে বাধ্য হচ্ছেন মালিকরা। বাংলাদেশ নিট ডাইং ওনার্স অ্যাসোসিয়েশনের নেতারা বলছেন, ডাইং ধারাবাহিক প্রক্রিয়া হওয়ায় মাঝপথে গ্যাস বন্ধ হয়ে গেলে কাপড়ের মান নষ্ট হয়। আর এখন গ্যাস সংকটের কারণে টিকে থাকাই দায় হয়ে পড়েছে। গ্যাসের জন্য এখন ঘন ঘন বিদ্যুৎ চলে যাচ্ছে, আমরা জানি কেন যাচ্ছে, বা ঘন ঘন যাচ্ছে। এবং ওইখানে আমাদের জেনারেটর কস্টগুলো দিয়ে সবাই তো গ্যাস জেনারেটর ইউজ করতে পারে না, গ্যাসই নাই। আলটিমেটলি যেতে হচ্ছে আমাদের ডিজেল জেনারেটর। ডিজেল সাপোর্ট দিয়া এই সেক্টরটাকে কন্টিনিউ করার কোনো সুযোগ আমাদের আসলে নাই। বিকেএমই এর প্রেসিডেন্ট মোহাম্মদ হাতেম জানান, নারায়ণগঞ্জে ইতোমধ্যে একটি কারখানা বন্ধ হয়ে গেছে। আর সেফ এক্সিটের মাধ্যমে বন্ধ করার জন্য বাংলাদেশ ব্যাংককে আবেদন করতে চায় 4টি গার্মেন্টস। চলতি মাসে শ্রমিক কর্মচারীদের বেতন দেওয়ার জন্য একটা সফট লোনের দাবিও তুলে ধরেন এই ব্যবসায়ী নেতা। গ্যাস সংকটের ফলে উদ্ভূত পরিস্থিতি, পরবর্তীতে ব্যাংকের অসহযোগিতা, রপ্তানিতে ধস, তারপর উৎপাদন ব্যাহত হওয়া, সবকিছু মিলিয়েই একটা পর্যায়ে গিয়ে ফ্যাক্টরিগুলি বন্ধ করতে বাধ্য হয়। তো এখানে ইতিমধ্যেই কিন্তু অনেকগুলি ফ্যাক্টরি বন্ধ হয়েছে, আরও বন্ধ হওয়ার উপক্রম হচ্ছে। তবে গ্যাস সংকট সমাধানে ইতিমধ্যেই সরকার গৃহীত পদক্ষেপের মাধ্যমে রপ্তানি শিল্প খাত এগিয়ে যাবে বলে প্রত্যাশা জানান শিল্প মালিকরা। তাহসিন তারিন, মোহনা সংবাদ। দীর্ঘ 3 দশক অপেক্ষার পর আলোর মুখ দেখতে চলেছে প্রস্তাবিত বাগেরহাটের খান জাহান আলী বিমানবন্দর। পরিবেশ ও বন প্রতিমন্ত্রী ডক্টর শেখ ফরিদুল ইসলামের ক্যারিশমায় দক্ষিণাঞ্চলের মানুষের সেই অপূর্ণ স্বপ্ন বাস্তবায়িত হতে চলেছে। বিমানবন্দর চালু হলে চাঙ্গা হবে মংলা বন্দর কেন্দ্রিক অর্থনীতি। অমিত পালের প্রতিবেদন, আরও জানাচ্ছেন মাহমুদা আক্তার। দক্ষিণাঞ্চলের অর্থনীতি গতিশীল করতে বাগেরহাটের রামপাল উপজেলার খান জাহান আলী বিমানবন্দর নির্মাণের দাবি অনেক দিনের। 1996 সালে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ভিত্তিপ্রস্তর স্থাপন করলেও প্রায় 3 দশক ধরেও বাস্তবায়ন হয়নি প্রকল্পটি। স্থানীয়দের অভিযোগ, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার হাতে বিমানবন্দরের সূচনা হতে বিগত সরকারের আমলে কোনো দৃশ্যমান অগ্রগতি আসেনি। আমাদের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া উদ্বোধন করেছিলেন, যার পরিপ্রেক্ষিতে রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে উনি এটাকে কাজ করেন। রামপালের পাওয়ার প্ল্যান্ট এবং বাগেরহাট পিরিজপুর দিয়ে সবকিছু মিলাই আমাদের দক্ষিণ অঞ্চলের জন্য খান জাহান আলী বিমানবন্দর অত্যন্ত গুরুত্বপূর্ণ বহন করবে বলে আমি
আশা করি। ইতোমধ্যেই বাগেরহাট 3 আসনের সংসদ সদস্য ডক্টর শেখ ফরিদুল ইসলাম খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ও একটি চায়না বিনিয়োগকারী প্রতিষ্ঠান বিমানবন্দর পরিদর্শন করে। নির্মাণ কাজ সম্পূর্ণের আগ্রহ প্রকাশ করে চীনা প্রতিষ্ঠান। পরিদর্শন শেষে তারা জানান, বিমানবন্দর বাস্তবায়িত হলে মংলা বন্দরকে কেন্দ্র করে দেশি বিদেশি বিনিয়োগ, শিল্পায়ন, পর্যটন ও রপ্তানি কার্যক্রমে আসবে নতুন গতি। We know this is a long-term pending project. We hope to work together with the minister and with your authority to make this project happen. This is our pleasure. ব্লু ইকোনমি, আমাদের মোংলা বন্দর, আমাদের ইপিজেড, আমাদের খুলনা শিল্প অঞ্চল, এই এয়ারপোর্টের মধ্য দিয়ে একটা নতুন দিক নির্দেশনা আসবে এখানে, বা নতুন একটা সূচনা হবে। দ্রুততম সময়ের মধ্যে এই এয়ারপোর্ট বাস্তবায়ন করার কথা জানায় খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান। দ্যাট ইজ মিডল পয়েন্ট। আমার মনে হয় এর চেয়ে ভালো জায়গা এখানে হতে পারে না। এই এয়ারপোর্টটা করা একান্ত গণমানুষের দাবি, দীর্ঘদিনের দাবি, যেটা আজকে ফরিদ সাহেবের হাত ধরে বাস্তবায়িত হতে যাচ্ছে বলে আমরা মনে করি। দক্ষিণাঞ্চলের ব্যবসা বাণিজ্যে নতুন দিগন্তের সূচনায় দ্রুতই খান জাহান আলী বিমানবন্দর নির্মিত হবে, এমন প্রত্যাশা সবার। মাহমুদা আক্তার, মোহনা সংবাদ। চট্টগ্রামের আনোয়ারা টানেল মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়ক ছেড়ে পাশে থাকা দোকানে ঢুকে পড়ে। এ সময় সেখানে দাঁড়িয়ে থাকা অন্তত 6টি সিএনজি চালিত অটোরিকশা ও রিকশা দুমড়ে মুচড়ে যায়। এ দুর্ঘটনায় 2 নারী নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও 10 জন। এদিকে ঝালকাঠির রাজাপুরের সমবায় নামক এলাকায় বাসের সঙ্গে ধাক্কায় সিএনজি চালিত 3 হুইলারের 2 যাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও 2 জন। আহতদের উদ্ধার করে রাজাপুর হাসপাতালে নেওয়া হয়েছে। ঘটনার পর বাসের চালক ও হেলপার পালিয়ে যায়। মাছ শিকার করে জীবন চালিয়ে আসলেও বর্তমানে চরম অস্তিত্ব সংকটে পড়েছেন যশোরের বাগদি সম্প্রদায়। একসময় খাল, বিল, নদী, নালা থেকে মাছ সংগ্রহ করতেন তারা, কিন্তু বর্তমানে অধিকাংশ জলাশয় প্রভাবশালীদের দখলে চলে যাওয়ায় বেকার হয়ে পড়েছেন আদিবাসীরা। ফলে বিকল্প হিসাবে কুঁচে সংগ্রহ করে কোনো মতে টিকে আছেন তারা। শিশির কুমার সরকারের তথ্যচিত্রে জানাচ্ছেন ডলি বিনতে মনোয়ারা। শার্শা উপজেলার আদিবাসী সম্প্রদায়ের লোকজন খাল, বিল, নদী, নালা থেকে মাছ শিকার করে জীবনযাপন করে আসছিল, কিন্তু বর্তমানে এসব জলাশয়ে বাণিজ্যিকভাবে মাছ চাষ শুরু হওয়ায় বেকার হয়ে পড়েছেন তারা। সংসার চালাতে বিকল্প হিসেবে কুচে সংগ্রহ করে কোনো মতে টিকে আছেন আদিবাসীরা। তাই সরকারি জলাশয় উন্মুক্ত করে দেওয়ার পাশাপাশি কুচে চাষে প্রশিক্ষণের ব্যবস্থা করার দাবি তাদের। এখন তো আমাকে বিল বাহন নাই, এখন আমরা ধরো বিল বাহন নাই বলে এখন আমরা কুচে মেরে আমরা সংসার চালাচ্ছি। কুচি মারতে যাই 2 কেজি, 2.5 কেজি, কোনদিন 3 কেজি হয়। এতেই আমার মনে করো সব কিছু। 3-4 জন দলভুক্ত হয়ে বিলি কুচি মাছ শিকার করে ম্যাক্সিমাম 10-20 কেজি করে হয়। বাণিজ্যিকভাবে কুচে চাষের প্রশিক্ষণের মাধ্যমে এই আদিবাসী সম্প্রদায়কে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করা সম্ভব বলে জানায় মৎস্য বিভাগ। প্রাকৃতিকভাবে কুচে আহরণ করেন শার্শা উপজেলায়, তাদেরকে যদি প্রশিক্ষণের মাধ্যমে কুচিয়া চাষে ঢোকানো সম্ভব হয় তাহলে তাদের অর্থনৈতিক অবস্থা একটু স্বাবলম্বী হবে। কুচে চাষ প্রশিক্ষণের মাধ্যমে আদিবাসী সম্প্রদায়ের সুদিন ফিরবে বলে মনে করেন সবাই। ডলি বিনতে মনোয়ারা, মোহনা সংবাদ। সুনামগঞ্জের সীমান্তবর্তী তাহিরপুরে অস্তিত্ব সংকটে পড়েছে ঐতিহ্যবাহী জয়নাল আবেদিন শিমুল বাগান। জাদুকাটা নদীর অব্যাহত ভাঙন এবং অবৈধ বালু ও পাথর উত্তোলনের কারণে বাগানের একটি বড় অংশ নদীগর্ভে বিলীন হওয়ার ঝুঁকিতে রয়েছে। দ্রুত স্থায়ী বাঁধ নির্মাণ ও নদী রক্ষা করা না গেলে এশিয়ার অন্যতম নৈসর্গিক এই রূপ হারাতে পারে দেশ। কুলেন্দু শেখর দাসের তথ্যচিত্রে জানাচ্ছেন মিশাল বিনতে আনোয়ার। সুনামগঞ্জে জাদুকাটা নদীর তীর ঘেঁষে মানিগাঁও গ্রামে অবস্থিত দেশের অন্যতম বৃহৎ ও নৈসর্গিক জয়নাল আবেদিন শিমুল বাগান। বসন্তের শুরুতে পুরো বাগান যখন রক্তিম রূপ ধারণ করে তখন এই শিমুল বাগানে ঢল নামে লাখো পর্যটক, আর বর্ষায় পর্যটকরা ছুটে আসেন হাউসবোটে বাগানের সৌন্দর্য উপভোগ করতে। ফুল না ফুটুক, তারপর অনেক ভালো লাগতেছে, বৃষ্টির মধ্যে দেখতে অনেক সুন্দর লাগতেছে চারিপাশ। ফ্রেন্ড, ছোট ভাই সবাই মিলে আসছি ঘুরতে, আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে। এখানে মনোমুগ্ধ পরিবেশে বেড়াতে এসে বন্ধু বান্ধবের সাথে খুব ভালোই লাগতেছে। সরকারের দৃষ্টি আকর্ষণ করতে তারা যেন এই জিনিসটার দিকে খেয়াল রাখে, এই সুন্দর পরিবেশটা যেন নষ্ট না করে। এদিকে স্থানীয় প্রভাবশালী চক্র রাতের আধারে বালু ও পাথর উত্তোলন করায় জাদুকাটা নদীর গতিপথ পরিবর্তনের পাশাপাশি দুর্বল হয়ে পড়েছে এর তীর। পাহাড়ি ঢলের তোড়ে দেখা দিয়েছে তীব্র ভাঙন, যার ধাক্কা এসে পড়েছে শিমুল বাগানে। তারপরে ডেজার মেশিনে যে বালু উৎপাদন করে নিতেছে, শিমুল বাগান হুমকির মুখে আছে। বালু কাটতে কাটতে বালুকুররা শিমুল বাগানের পারে চলে আসছে। ওদেরকে নিষেধ বাধা করতেছি, আমরা চেষ্টা করতেছি, ফেরানোর জন্য ফিরাইতে পারতেছি না।
পুলিশ প্রশাসনকে দৃষ্টি আকর্ষণ করছি এটার দিকে একটু নজর দেওয়ার জন্য। অবৈধ এসব কার্যক্রম বন্ধে প্রশাসনের আরও কঠোর হস্তক্ষেপ কামনা করেন ব্যবসায়ীরা। প্রশাসনের সবাইদের দৃষ্টি আকর্ষণ করে বলতেছি যে আমাদেরও তো একটা অনেকগুলা টাকা আমরা ব্যবসায়ীরা যারা এখানে ইনভেস্টমেন্টে গেছি তাদের তো একটা নিরাপত্তার বিষয় আছে। ওই বিষয়গুলো বিবেচনার জন্য আমি আপনাদের আহ্বান করছি। তবে নদী রক্ষায় এবং অবৈধ অপতৎপরতা বন্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন জেলা প্রশাসক। অবৈধভাবে সেদিকে প্রবেশ করে বালু উত্তোলন না করতে পারে, এই কার্যক্রমগুলো চলমান আছে। স্থায়ীভাবে যদি এটা বাদ দেওয়া যায়, এটা সংরক্ষণ করা আসলেই আমাদের পক্ষে সম্ভব হবে। প্রকৃতি আর মানুষের ভালোবাসায় গড়ে ওঠা এই শিমুল বাগান রক্ষায় এগিয়ে আসবে কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা প্রকৃতি প্রেমী ও পর্যটকদের। মিশাল বিনতে আনোয়ার, মোহনা সংবাদ। এবার সারা দেশে অনুষ্ঠিত সভা সমাবেশ নিয়ে প্রতিনিধিদের পাঠানো তথ্য ও চিত্রের ডেস্ক রিপোর্ট। আর আমরা জুলাই গণ অভ্যুত্থান দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে ঝালকাঠিতে প্রস্তুতিমূলক সভা হয়েছে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের 2026-27 অর্থ বছরে 1060,99,75,112 টাকার বাজেট ঘোষণা করেছেন প্রশাসক সাখাওয়াত হোসেন খান। ঝালকাঠি পৌরসভার নাগরিক সুযোগ সুবিধা নিশ্চিতের দাবিতে প্রেস ক্লাবের সামনে সড়কে মানববন্ধন কর্মসূচি পালন করে পৌরবাসী। ঝালকাঠির কাঠালিয়া উপজেলার প্রাথমিক বিদ্যালয়ে বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের মাঝে ইলিস্টিক অ্যাসিস্টিভ ডিভাইস বিতরণ করেন ঝালকাঠি 1 আসনের সংসদ সদস্য মোহাম্মদ রফিকুল ইসলাম জামাল। উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে সিরাজগঞ্জ জেলা ট্রাক ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন। চিকিৎসা সেবার মান উন্নয়নে, অবকাঠামো উন্নয়ন এবং প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। এ সময় উপস্থিত ছিলেন রংপুর 3 আসনের সংসদ সদস্য মাহবুবুর রহমান বেলাল। একটি শিশু একটি গাছ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নরসিংদীর মাধবদীর গার্লস স্কুল অ্যান্ড কলেজের মোহাম্মদ এহতেশামুল হক মাসুমের সৌজন্যে বৃক্ষরোপণ ও 500 শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দেন সংসদ সদস্য অ্যাডভোকেট শিরিন সুলতানা। কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার জয়মনিরহাট ইউনিয়ন ও তার পার্শ্ববর্তী এলাকায় মাদকের বিস্তার প্রতিরোধে জয়মনিরহাট সচেতন যুব সমাজের উদ্যোগে মানববন্ধন হয়েছে। বৃক্ষরোপণের সাজাই দেশ সবার আগে বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য আয়োজনে বান্দরবানে শেষ হল সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা। পরিবেশ রক্ষা, সবুজায়ন এবং মানব সেবামূলক কার্যক্রমকে আরও গতিশীল করতে ঠাকুরগাঁওয়ের শিক্ষার্থীদের মাঝে 4 শতাধিক গাছের চারা বিতরণ করেছে সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন SPDS। বরিশাল সিটি কর্পোরেশনের 2026-27 অর্থ বছরে 647,53,85,309 টাকার বাজেট ঘোষণা করেছেন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন। বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে ফরিদপুরে আলোচনা সভা, গণস্বাক্ষর, সাইকেল র্যালি ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। মানিকগঞ্জের শিবালয় উপজেলা প্রশাসনের আয়োজনে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ 1 আসনের সংসদ সদস্য এস এ জিনা কবির। বর্ষাকালে সৃষ্ট জলাবদ্ধতা ও পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নত করতে হাতিয়া পৌরসভার উদ্যোগে খাল পরিষ্কার কার্যক্রম পরিচালনা করেন হাতিয়া পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল ইকবাল। ইন্না জিন্না কর্তৃক বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে নিয়ে কটূক্তির প্রতিবাদে যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে সিরাজগঞ্জ শহরে বিক্ষোভ মিছিল হয়েছে। বৃক্ষরোপণের সাজাই দেশ সবার আগে বাংলাদেশ এই প্রতিবাদে জামালপুর সদর উপজেলার সহকারী কমিশনারের কার্যালয় প্রাঙ্গণে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করে জেলা প্রশাসন ও বন বিভাগ। সুনামগঞ্জ সদর উপজেলার বুড়িস্থল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের 1ম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের প্রতিবাদ এবং বহিরাগত ধর্ষক মাদক চোরা কারবারি সাইফুল হকের দৃষ্টান্তমূলক শাস্তি ও ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ডলি বিনতে মনোয়ারা, মোহনা সংবাদ। আন্তর্জাতিক প্রসঙ্গ। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস ও অন্যান্য গোষ্ঠী অস্ত্র সমর্পণে সম্মত হয়েছে। এ লক্ষ্যে উপত্যকা পরিচালনার জন্য গঠিত বোর্ড অফ পিসের একটি চুক্তিতে পৌঁছেছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি এই চুক্তিকে শান্তি ও নিরাপত্তার পথে একটি যুগান্তকারী পদক্ষেপ বলে অভিহিত করেছেন। এই আলোচনাগুলো কঠিন ছিল উল্লেখ করে হামাস জানায় তারা সর্বোত্তম উপায়ে বিষয়টি সমাধানের চেষ্টা করছে। ইসরায়েলি বাহিনী তাদের শর্ত পূরণে ব্যর্থ হলে চুক্তির কোনো অংশই বাস্তবায়ন করবে না। এ বিষয়ে ইসরায়েলের পক্ষ থেকে এখনও কোনো মন্তব্য পাওয়া যায়নি। খেলা খবর ক্রিকেট। 2027 ওয়ানডে বিশ্বকাপের ভেন্যুর তালিকা প্রকাশ করেছে আইসিসি। 2 যুগ পর আফ্রিকার মাটিতে বসতে যাচ্ছে আসর। দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়া আফ্রিকার এই 3 দেশ যৌথভাবে আয়োজন করবে 2027 বিশ্বকাপ। মোট 12টি স্টেডিয়ামে হবে খেলা। এর মধ্যে দক্ষিণ আফ্রিকায় 8টি, জিম্বাবুয়ে 3 এবং নামিবিয়ায় কেবল একটি ভেন্যুতে হবে খেলা। তবে উদ্বোধনী, সেমিফাইনাল ও ফাইনাল কোন কোন মাঠে হবে তা এখনও চূড়ান্ত হয়নি।
2027 বিশ্বকাপের প্রতিপাদ্য হচ্ছে উবুন্টু, যার অর্থ মানবিকতা, পারস্পরিক সহযোগিতা, ঐক্য এবং একসঙ্গে এগিয়ে চলা। দর্শক, এ পর্যায়ে জানিয়ে দিচ্ছি আজকের সংবাদপত্রের গুরুত্বপূর্ণ শিরোনাম। শুরুতেই দৈনিক প্রথম আলো। প্রথম আলো শিরোনাম করেছে জ্বালানি পরিস্থিতি নিয়ে, গ্যাস সংকটের সঙ্গে চলছে লোডশেডিংয়ে ভোগান্তি। এছাড়া আলোচনা সভায় মির্জা ফখরুল বলেন, আমি দেখছি যে কিছুই বদলায়নি। দৈনিক ইত্তেফাকের শিরোনাম, খলিলুর রহমান সার্জিও গোর বৈঠক, দ্বিপক্ষীয় সম্পর্ক ইতিবাচক অভিমুখে এগিয়ে নিতে চায় ঢাকা ওয়াশিংটন। এছাড়া 3 প্রতিবন্ধীর হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী। দৈনিক সমকালের গোলটেবিল নিয়ে শিরোনাম, শিল্প বাঁচাতে চাই সুষ্ঠু জ্বালানি ব্যবস্থাপনা। এছাড়া গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাব পেট্রোবাংলার। দৈনিক বাংলাদেশ প্রতিদিন, অচল কারখানায় নতুন স্বপ্ন, ডিসেম্বরের মধ্যে চালু করতে নির্দেশ প্রধানমন্ত্রীর। তাদের বিশেষ লেখা, কেন ইউনূস সরকারের তদন্ত জরুরি। দৈনিক যুগান্তরের শিরোনাম, শিশুর জ্বরের পথ্যেও ভয়ানক বিষের থাবা। এছাড়া রাষ্ট্রপতি নির্বাচনে সতর্ক বিএনপি। দৈনিক আমার দেশ, ইলিশের আকাল, উৎপাদন কমছে, বাড়ছে দাম। মির্জা ফখরুল বললেন, 5 মাসে ঘুষ দুর্নীতির কিছুই বদলায়নি। দর্শক, এই ছিল সংবাদপত্রের গুরুত্বপূর্ণ শিরোনাম। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। উত্তাল জুলাইয়ের এদিনে হত্যা গ্রেফতার মামলার প্রতিবাদে রাজপথে নামে সাধারণ মানুষ, 13 দিন পর সচল সামাজিক যোগাযোগ মাধ্যম। চলতি বছরেই বন্ধ শিল্প কারখানা চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর, বিনিয়োগ বান্ধব পরিবেশ নিশ্চিতে সংশ্লিষ্টদের উদ্যোগ নেওয়ার তাগিদ। গ্যাস সংকটে ঢুকছে নারায়ণগঞ্জের রপ্তানিমুখী শিল্প, কমছে উৎপাদন, বাড়ছে ব্যয়, পণ্য রপ্তানিতে তৈরি হয়েছে অনিশ্চয়তা। এবং 3 দশক পর আলোর মুখ দেখতে চলেছে প্রস্তাবিত খানজাহান আলী বিমানবন্দর, চাঙ্গা হবে মংলা বন্দর কেন্দ্রিক অর্থনীতি। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ দুপুর 1টায়। এর আগে বেলা 11টায় দেখুন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।